প্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 1। আজকের ক্লাসে আমরা যা শিখব: ডাইসেলের গঠন প্রণালী ও রাসায়নিক বিক্রিয়া, অ্যালকালাইন ব্যাটারি কি, অ্যালকালাইন ব্যাটারির গঠন প্রণালী, লেড অ্যাসিড ব্যাটারির গঠন প্রণালী ও রাসায়নিক বিক্রিয়া, ব্যাটারির ইলেকট্রোলাইট, ডিপোলারাইজার এবং সেপারেটরের কাজ সম্বন্ধে আমরা জানব। ব্যাটারির রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় সতর্কতা সম্বন্ধে আমরা জানব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এখন মূল আলোচনায় আসি। আমরা এখন দেখব বিভিন্ন সাইজের সেল ও ব্যাটারি সম্বন্ধে পরিচিতি। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন সাইজের সেল, বিভিন্ন সাইজের ব্যাটারি, ড্রাই সেল। প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্রাই সেল আর অ্যালকালাইন ব্যাটারি, বিভিন্ন সাইজের অ্যালকালাইন ব্যাটারি, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, যেটা আমরা আমাদের বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে থাকি। এখন আমরা দেখব আমরা বিভিন্ন প্রকার সাইজের ব্যাটারি সম্বন্ধে পরিচয়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লিড অ্যাসিড ব্যাটারি, বিভিন্ন সাইজের, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি তোমরা দেখতে পাচ্ছ। পাশে আছে এডিসন ব্যাটারি, বিভিন্ন সাইজের এডিসন ব্যাটারি দেখতে পাচ্ছ, যাকে আমরা নিকেল আয়রন অ্যালকালাইন ব্যাটারি হিসেবে চিনে থাকি বা পরিচিত। তোমরা সবাই জানো যে সেল সাধারণত কোথায় কোথায় ব্যবহৃত হয়। এই ছবিটি দেখলে তোমরা বুঝতে পারবা যে সেলের প্রয়োগ করতেগুলি কোথায় কোথায় হয়ে থাকে। আমরা কোথায় কোথায় সেল এবং ব্যাটারি ব্যবহার করে থাকি। আমরা দেখতে পাচ্ছি এখানে ল্যাপটপে, গাড়িতে, টর্চ লাইটে, ঘড়িতে এবং মোবাইলে বিভিন্ন ধরনের সেল ও ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা দেখব আমাদের 1.1 আর্টিকেল ডাইসেলের গঠন প্রণালী এবং রাসায়নিক বিক্রিয়া। তাহলে ডাইসেল কী কী নিয়ে গঠিত? ডাইসেলকে আমরা সবাই চিনি, বাজারে বিভিন্ন সাইজের ডাইসেল ব্যাটারি পাওয়া যায়। আমরা যদি একটা ব্যাটারিকে মধ্যখানে ব্যবচ্ছেদ করি বা মধ্যখানে কেটে নিই, তাহলে আমরা এর অংশগুলি দেখতে পাবো। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা ডাইসেলের বিভিন্ন অংশ: পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, ইলেকট্রোলাইট হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যাথোড হিসেবে কার্বন ইলেকট্রোড, অ্যানোড হিসেবে জিঙ্ক ক্যাসিং, ডিপোলারাইজার হিসেবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং প্রোটেক্টিভ কভারিং। এটা হচ্ছে ডাইসেলের বিভিন্ন অংশ। ডাইসেলের গঠন প্রণালী। তো ডাইসেলের গঠন প্রণালী তোমাদেরকে দেখানো হয়েছে। এখানে পজিটিভ প্লেট হিসেবে আমরা ব্যবহার করে থাকি কার্বন দণ্ড, নেগেটিভ প্লেট হিসেবে জিঙ্কের পাত্র, যাহা অ্যানোড হিসেবে ব্যবহার হয়ে থাকে বা অ্যানোড হিসেবে কাজ করে জিঙ্কের পাত্রটি। ইলেকট্রোলাইট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট। ডিপোলারাইজার হিসেবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। এখানে আমরা বলতে পারি ইলেকট্রোলাইটটা আমাদের শুষ্ক ইলেকট্রোলাইট ব্যবহৃত হয়, এই জন্য এটা আমরা ড্রাই সেল বলছি। ড্রাই সেল আমরা কেন বলছি? ড্রাই মানে শুষ্ক, তাহলে আমাদের ইলেকট্রোলাইট বা দ্রবণটা একটু শুষ্ক থাকে, সেই জন্য আমরা এটাকে ড্রাই সেল বলছি। এরপর ডিপোলারাইজার। ডিপোলারাইজার কি? ডিপোলারাইজার হিসেবে আমরা কি ব্যবহার করে থাকি? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। কেন ব্যবহার করে থাকি? যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় ড্রাই সেলে, অ্যামোনিয়া গ্যাসকে শোষণ করার জন্য ডিপোলারাইজার হিসেবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এখন আমরা দেখব ড্রাই সেলের রাসায়নিক বিক্রিয়া। তাহলে এখানে কি ঘটছে? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিঙ্ক দুইটা ইলেকট্রন দান করে সে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। তাহলে জিঙ্ক ক্লোরাইড যে দুইটি ইলেকট্রন দান করলো, সেটা অ্যামোনিয়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে মিশ্রিত হয়ে কি গঠন করবে? অ্যামোনিয়া ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হবে এবং ব্যাটারিটি ডিসচার্জ হয়ে যাবে। যদি আমরা ওভারঅল বিক্রিয়াটি দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? লেফট হ্যান্ড সাইড হচ্ছে জিঙ্ক, অ্যামোনিয়াম, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। রাইট হ্যান্ড সাইডে আমাদের যে উৎপাদক জিঙ্ক, অ্যামোনিয়া, ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং পানি। তাহলে তোমাদেরকে যদি ড্রাই সেলের কার্যের ফলে বা রাসায়নিক বিক্রিয়া লিখতে বলা হয়, তাহলে তোমরা এই বিক্রিয়াটি লিখে
নিজেরা গুছিয়ে জিস্ট কথাটা লিখলেই চলবে। ড্রাই সেলে ব্যবহৃত জিঙ্কের পাত্রটি অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ত্যাগ করে ক্যাথোড কর্তৃক আকর্ষিত হয়, যেটা আমরা তোমাদেরকে একটু পূর্বেই বলছিলাম। এখানে আমরা দেখব 1.2 অ্যালকালাইন ব্যাটারি কি। অ্যালকালাইন ব্যাটারির প্রকারভেদ দেখব আমরা। যে সকল ব্যাটারিতে অ্যাসিডের পরিবর্তে অ্যালকালি বা ক্ষার ব্যবহার করা হবে সেই সকল ব্যাটারিকে আমরা বলবো অ্যালকালাইন ব্যাটারি। অ্যালকালাইন ব্যাটারি হচ্ছে দুই প্রকার। এক নম্বরে হচ্ছে নিকেল আয়রন অ্যালকালাইন ব্যাটারি। আমরা এখন অ্যালকালাইন ব্যাটারির গঠন দেখব। তোমরা একটা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ। তাহলে অ্যালকালাইন ব্যাটারি কি কি অংশ নিয়ে গঠিত? তিনটি অংশ থাকবে মেইনলি। প্রত্যেকটি ব্যাটারি তিনটি অংশ থাকবে মেইনলি। তিনটি অংশ হচ্ছে অ্যানোড, ক্যাথোড এবং ইলেকট্রোলাইট। অ্যানোড হিসেবে আমাদের কী ব্যবহৃত হচ্ছে? যেহেতু না নামের সাথে কাজের মিল আছে, নিকেল আয়রন, তাহলে নিকেল হাইড্রোক্সাইড। আর ক্যাথোড হিসেবে আয়রন এবং ইলেকট্রোলাইট হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH ব্যবহৃত হবে। তাহলে আমাদের নিকেলকে বা পজিটিভ প্লেটকে শক্তিশালী করার জন্য এবং এর আয়ুষ্কাল বৃদ্ধি করার জন্য এর সাথে 17% গ্রাফাইট এবং 2% বেরিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। আমরা তোমাদেরকে চিত্র থেকে বর্ণনা করছিলাম যে নিকেল আয়রন অ্যালকালাইন ব্যাটারি বা এডিসন ব্যাটারি যে অংশগুলো নিয়ে গঠিত সেটা হচ্ছে পজিটিভ প্লেট নিকেল হাইড্রোক্সাইড, নেগেটিভ প্লেট লোহার গুঁড়া বা আয়রন, ইলেকট্রোলাইট হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা দেখব নিকেল ক্যাডমিয়াম অ্যালকালাইন ব্যাটারি। নিকেল ক্যাডমিয়াম বলা হয়েছে, তাহলে আমাদের পজিটিভ প্লেট হিসেবে ব্যবহার হচ্ছে নিকেল হাইড্রোক্সাইড, নেগেটিভ প্লেট হিসেবে ব্যবহার হবে ক্যাডমিয়াম, ইলেকট্রোলাইট হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু আমরা আগে বলছিলাম সেটা হচ্ছে অ্যালকালাইন ব্যাটারি, সেখানে অবশ্যই আমাদের ক্ষার থাকবে বা অ্যালকালি থাকবে। এখানে আমরা নিকেল ক্যাডমিয়াম অ্যালকালাইন ব্যাটারি বিভিন্ন অংশ তোমরা দেখতে পাচ্ছ। দুটা চিত্র তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। একটা হচ্ছে আবরণ সহ কমপ্লিট করলে তার অবস্থাটা কি হয়, আর ব্যবচ্ছেদ করলে বা একটা অংশ কেটে নেওয়ার পরে তার অবস্থাটা কেমন হয়। আমরা দুইটাই চিত্রই তোমাদেরকে এখানে দেখাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ তোমরা, বাহির থেকে আমরা যদি দেখতে পাই, একটা হচ্ছে ফিলার কেফ, হচ্ছে ব্যান্ড বা ছিদ্র, টার্মিনাল যেখানে পজিটিভ টার্মিনাল বা নেগেটিভ টার্মিনাল থাকে, টেপস, প্লেটস যে নেগেটিভ প্লেট বা পজিটিভ প্লেট থাকে, সেল ওয়াল বা বাহিরের অংশ। আর আমরা যদি একটা ক্যাডমিয়াম সেলকে কেটে নেই তাহলে আমরা যে অংশগুলি দেখতে পাবো, পজিটিভ ইলেকট্রোড, এটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড। ক্যাথোড হিসেবে আমাদের ব্যবহার করা হয় নিকেল হাইড্রোক্সাইড সেপারেটর। এটা হচ্ছে আমাদের নিকেল ক্যাডমিয়াম সেলের গঠন প্রণালী। গঠন প্রণালী আসলেই তোমাদেরকে ফিগারকে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব আমাদের আর্টিকেল 1.3 লিড অ্যাসিড ব্যাটারির গঠন প্রণালী এবং রাসায়নিক বিক্রিয়া। চিত্রে আমরা লিড অ্যাসিড ব্যাটারির বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। এখানে আমরা লিড অ্যাসিড ব্যাটারির বিভিন্ন অংশগুলি যদি ব্যবচ্ছেদ করি তাহলে বাইরে কল্পনা করি এর ভিতরে কি কি অংশ আছে। মেইনলি নেগেটিভ প্লেট পজিটিভ প্লেটগুলি থাকবে। নেগেটিভ প্লেট এবং পজিটিভ প্লেটগুলি ছিদ্রযুক্ত, নেগেটিভ গ্রিড পজিটিভ গ্রিড এগুলি ছিদ্রযুক্ত অবস্থায় থাকে। এগুলিকে চামড়ার সরু ফালি দিয়ে বেঁধে ওয়েল্ডিং করে ঝালাই করে নেগেটিভ প্লেট পজিটিভ প্লেটের গ্রুপ তৈরি করা হয় এবং সেগুলার নেগেটিভ প্লেট এবং পজিটিভ প্লেটের মধ্যখানে সেপারেটর ইউজ করা হয়। সেপারেটরটা আমরা কেন ইউজ করে থাকি? দুইটা প্লেটকে আলাদা করার জন্য, সেপারেট করার জন্য। এখানে আমরা বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। বাইরে থেকে যদি আমরা একটা কমপ্লিট ব্যাটারি দেখতে পাই তাহলে দেখতে পাবো ব্যান্ড ক্যাপ, টার্মিনাল পোস্ট, সেল কানেক্টর, সেলস, প্লেট, ইলেকট্রোলাইট, সেপারেটর, কেস, সেল পার্টিশনস অ্যান্ড কভার। এই অংশগুলি নিয়ে
একটা লিড অ্যাসিড ব্যাটারি গঠিত হয়। পূর্বে আমি তোমাদেরকে চিত্র সহকারে লিড অ্যাসিড ব্যাটারির বিভিন্ন অংশ দেখিয়েছিলাম। এখন আমরা দেখব বিভিন্ন অংশের কাজ, কোন অংশটা কী কাজ করে, বিভিন্ন পার্টসের কাজগুলি আমরা এখন দেখব। পাত্র, পাত্র কি, পাত্রের কাজ কী, পাত্রটা কী দিয়ে তৈরি? পাত্র হচ্ছে ব্যাকলাইট বা কঠিন রাবারের তৈরি। এরপর হচ্ছে ইলেকট্রোড, এখানে পজিটিভ ইলেকট্রোড এবং নেগেটিভ ইলেকট্রোড দুইটি ইলেকট্রোড ব্যবহার করা হয়। পজিটিভ ইলেকট্রোড হিসেবে লেড অক্সাইড এবং নেগেটিভ হিসেবে লেড ব্যবহৃত হয়। এরপর ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট কি? 35% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং 65% বিশুদ্ধ পানির মিশ্রণকে আমরা ইলেকট্রোলাইট বলছি। এরপর হচ্ছে সেপারেটর, সেপারেটর হিসেবে আমরা একটা কাঠের ফালিকে গরম ক্ষারীয় দ্রবণে দ্রবীভূত করে অ্যাসিটিক অ্যাসিড এবং অন্যান্য খাতগুলি দ্রবীভূত করার জন্য ক্ষারীয় দ্রবণে রাখা হয়। ব্যান্ডস, ব্যান্ডস কি? ব্যান্ডস হচ্ছে একটা ছিদ্র বিশেষ ব্যাটারি দ্রবণ টেস্ট করা এবং ব্যাটারিতে পানি দেওয়ার জন্য ব্যান্ড বা ছিদ্র ব্যবহার করা হয়ে থাকে। সেল কভার, প্রতিটি সেলের কোঠরিতে কঠিন রাবারের ঢাকনা থাকে। কভার সমূহে দুইটি টার্মিনাল পোস্ট এবং ব্যান্ডের জন্য একটি ছিদ্র থাকে। ইন্টার সেল কানেক্টর, আর সেলের মধ্যে তো অনেকগুলা কোষ থাকে আমাদের, এই কোষগুলোকে সিরিজে সংযোগ করার জন্য ইন্টার সেল কানেক্টর ব্যবহার করা হয়ে থাকে। সেল টার্মিনাল, প্রতিটি সেলে দুটি করে টার্মিনাল থাকে, একটা হচ্ছে পজিটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ টার্মিনালটি প্লাস চিহ্নযুক্ত এবং লাল রঙে চিহ্নিত করা থাকে। টার্মিনালগুলি লেয়ারের তৈরি হয় যাতে অ্যাসিডের কারণে ইহা ক্ষয়প্রাপ্ত না হয়। এখন আমরা দেখব লিড অ্যাসিড ব্যাটারির রাসায়নিক বিক্রিয়া বা কার্যপ্রণালী। আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি যে একটা ব্যাটারি চার্জিং করার জন্য তার সার্কিট কানেকশানটা কেমন হবে। তাহলে এখানে আমরা তিনটি পার্টস মিলে দেখতে পাচ্ছি, অ্যানোড, ক্যাথোড আর ইলেকট্রোলাইট হিসেবে সালফিউরিক অ্যাসিড প্লাস পানির মিশ্রণ। যখন আমরা সাপ্লাই দিব, বাইরে থেকে কারেন্ট সরবরাহ করব, দেন আমাদের সালফিউরিক অ্যাসিড অণুটা ভেঙে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়নে বিভক্ত হবে। তাহলে হাইড্রোজেন আয়নটা আমাদের যে লেড সালফেট এর সাথে বিক্রিয়া করে লেড অক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড গঠন করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সালফিউরিক অ্যাসিড দেখতে পাচ্ছি যে এখানে যখন আমরা চার্জ করব তখন সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব বৃদ্ধি পায় এবং পানির পরিমাণটা কমে যাচ্ছে। সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব বা ইলেকট্রোলাইটের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব 1.3 না হওয়া পর্যন্ত আমরা ব্যাটারিকে চার্জ করতে থাকব। তাহলে ব্যাটারিকে আমরা কতক্ষণ চার্জ করতে থাকব? যতক্ষণ পর্যন্ত এর আপেক্ষিক গুরুত্ব 1.3 না হয়। তাহলে এখন আমরা দেব ক্যাথোড রিঅ্যাকশান। এখানে যে হাইড্রোজেন আয়ন লেড সালফেট হাইড্রোজেনের সাথে ক্রিয়া করে লেড এবং সালফিউরিক অ্যাসিড গঠন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাট অ্যানোড পজিটিভ হিসেবে লেড অক্সাইডের পজিটিভ প্রান্ত লেড অক্সাইডে পরিণত হবে এবং নেগেটিভ প্রান্ত লেডে রূপান্তরিত হবে এবং গাঢ় আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পেয়ে ঘনত্ব বৃদ্ধি পেয়ে সালফিউরিক অ্যাসিড পাবো আমরা, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের চার্জিং অবস্থা। এখন আমরা দেখছি লিড অ্যাসিড ব্যাটারি ডিসচার্জিং অবস্থা। তাহলে লিড অ্যাসিড ব্যাটারি যখন আমরা চার্জ করেছিলাম, এখন আমরা ডিসচার্জ করব, অর্থাৎ লোডের সাথে সংযোগ করব। সংযোগটা কেমন হবে তোমরা সেটা চিত্রে দেখতে পাচ্ছ। তাহলে এখানে পজিটিভ ইলেকট্রোড অ্যানোড, নেগেটিভ ইলেকট্রোড ক্যাথোড, এর সাথে আমার লোড সংযুক্ত হবে। তার লোডের পজিটিভ প্রান্ত পজিটিভের সাথে নেগেটিভ প্রান্ত নেগেটিভের সাথে আমরা সংযোগ করব। সংযোগ করে আমরা এই ব্যাটারিটাকে ডিসচার্জ করব। ডিসচার্জ অবস্থায় আমাদের কি ঘটনা ঘটবে? যখন ব্যাটারিটা ডিসচার্জ হবে তার আপেক্ষিক গুরুত্ব কমে যাবে এবং ব্যাটারির ইএমএফটা, প্রতিটি সেলের ইএমএফটা কমতে থাকবে। তাহলে ব্যাটারির আপেক্ষিক গুরুত্ব, ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব কমে 1.1-এ চলে আসবে এবং প্রতিটি সেলের ভোল্টেজ 1.8-এ আসবে। রাসায়নিক বিক্রিয়া আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে এই অবস্থায় আমাদের যখন আমরা লোডে সরবরাহ করব, আমাদের ইলেকট্রোলাইটের বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড ভেঙে গিয়ে
হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়নে রূপান্তরিত হবে। হাইড্রোজেন আয়নটা লেড পারঅক্সাইডের সাথে ক্রিয়া করে লেড অক্সাইড প্লাস পানি উৎপন্ন করবে এবং লেড অক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেড সালফেট এবং পানিতে পরিণত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগে কিন্তু আমরা যে আমাদের চার্জিং অবস্থায় বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দেখতে পেলাম। এখানে আমাদের দ্রবণটা ইলেকট্রোলাইটের দ্রবণটা সলিউশনটা একটু হালকা হবে, কমে যাবে। কিভাবে বুঝবো? পানির পরিমাণটা বেড়ে গেছে। পানির পরিমাণটা বেড়ে গেলে তাহলে আমরা বিক্রিয়া দেখতে পাচ্ছি যে আমাদের ডিসচার্জিং অবস্থায় পানির পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং ব্যাটারির আপেক্ষিক গুরুত্ব কমে যাচ্ছে এবং প্রতিটি সেলের ইএমএফও কমে যাচ্ছে। অ্যাট ক্যাথোডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেডটা আমার সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে লেড সালফেট গঠন করছে। তাহলে এই অবস্থায় আমাদের এখন যেহেতু ব্যাটারিটি ডিসচার্জ হয়ে গেছে, পুনরায় এটাকে আমাদের চার্জিংয়ের জন্য প্রস্তুত করতে হবে বা চার্জিংয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের লেড অ্যাসিড ব্যাটারির ডিসচার্জিং অবস্থা। এখন অনেক সময় আমরা দেখব ব্যাটারি সেল ও ব্যাটারির ব্যবহারের সাবধানতা, অনেক সময় ব্যাটারি ইউজ করতে গেলে অসাবধানতা বশত আমাদেরকে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তাহলে তোমরা একটা চিত্রে দেখতে পাচ্ছ যে আমরা ব্যাটারি ইউজ করতে গিয়ে কী ধরনের দুর্ঘটনার সম্মুখীন হই। তাহলে ওই দুর্ঘটনাগুলি ওভারকাম করতে হলে, রিকভার করতে হলে আমাদেরকে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ব্যাটারি ব্যবহার ও চার্জিংয়ের সময় সঠিক পোলারিটি অনুযায়ী সংযোগ দিতে হবে। সঠিক পোলারিটি কী? সঠিক পোলারিটি হচ্ছে, কারণ ব্যাটারিতে আমরা আগেই বলছি যে তোমাদেরকে পজিটিভ টার্মিনালটা প্লাস এবং লাল আকারে চিহ্নিত করা থাকে এবং নেগেটিভটি মাইনাস আকারে চিহ্নিত করা থাকে। ডিসির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেটা নির্দিষ্ট করে সংযোগ দিতে হবে, অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের পোলারিটি, যে আমাদের লোডের পজিটিভ অংশের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল নেগেটিভ অংশের সাথে নেগেটিভ টার্মিনাল সংযোগ করতে হবে। কোনোভাবেই এই নিয়মের ব্যতিক্রম করা যাবে না। অনেক দিন পর্যন্ত কোনো একটা ব্যাটারিকে ডিসচার্জ অবস্থায় ফেলে রাখা উচিত নয়। প্লেটের আমরা যখন ব্যাটারি আইপিএস ইউজ করি, আমরা সেল অ্যাসিড ব্যাটারি ইউজ করি, তার সেখানে একটা ইলেকট্রোলাইট থাকে, একটা ইলেকট্রোলাইট বা দ্রবণের আপার লেভেল লোয়ার লেভেল একটা লেভেল থাকে, যা আমাদের যে নেগেটিভ প্লেট বা পজিটিভ প্লেটগুলি আছে এই প্লেটগুলির একটু উপরে আমাদের দ্রবণের লেভেলটা থাকতে হবে। কতটুকু উপরে থাকতে হবে? জাস্ট 2 সেন্টিমিটার উপরে থাকতে হবে। এই লেভেলটা 2 সেন্টিমিটার উপরে থাকতে হবে। নির্দিষ্ট সময় পর ব্যাটারিতে পানি দিতে হবে। ব্যাটারির পানি লেভেল ঠিক আছে কিনা সেটা টেস্ট করে বিশুদ্ধ পানি দিতে হবে। বিশুদ্ধ পানি সাধারণত যদি আমরা বৃষ্টির পানি সংগ্রহ করে দিতে পারি সেটা অনেক বেস্ট হয়, অথবা বাজারের ডাইলিউট বা বিশুদ্ধ পানি কিনতে পাওয়া যায়, আমরা সেটাও ইউজ করতে পারি। ব্যাটারি যেহেতু একটা এক্সক্লুসিভ বা কেমিক্যাল জাতীয় বস্তু, তাহলে আমাদেরকে শুষ্ক, পরিষ্কার এবং পর্যাপ্ত আলো বাতাস যেখানে আছে সেখানে ব্যাটারি ব্যবহার করতে হবে এবং চার্জ দিতে হবে। কারণ হচ্ছে ব্যাটারি যখন চার্জ হয় তখন তার মিনিমাম টেম্পারেচার থাকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ম্যাক্সিমাম টেম্পারেচার থাকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সুতরাং এই জন্য আমাদের ব্যাটারি কুলিংয়ের জন্য পর্যাপ্ত আলো বাতাস যেখানে আছে ভালো একদম স্পেস রেখে ব্যাটারিটি ইউজ করতে হবে। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ইলেকট্রোলাইট প্রস্তুতের সময় এসিডে পানি ঢালা উচিত নয়, কিন্তু পানিতে বিন্দু বিন্দু এসিড ঢালতে হবে। এটা হচ্ছে আমাদের সাবধানতা। আমরা যখন ইলেকট্রোলাইট প্রস্তুত করব কখনোই আমরা এসিডে পানি ঢালবো না। যদি ঢালি তাহলে কি হবে? তাহলে আমাদের হঠাৎ করে অতি তাপমাত্রা বা রাসায়নিক বিক্রিয়ার ফলে আগুন ধরে যেতে পারে বা বেশি তাপমাত্রা সৃষ্টি হতে পারে। আমাদের যারা আমরা ইলেকট্রোলাইট তৈরি করব আমাদের শারীরিক ক্ষতি হইতে পারে। এই জন্য আমরা সবসময় পানিতে বিন্দু বিন্দু এসিড ঢালব। এটা হচ্ছে ইলেকট্রোলাইট প্রস্তুতের নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের এই লেসন থেকে আমরা কি শিখলাম? ড্রাই সেলের গঠন এবং
এর কার্যপ্রণালী, ডাইসের কী কী অংশ নিয়ে গঠিত, অ্যালকালাইন ব্যাটারি কী, অ্যালকালাইন ব্যাটারির কত প্রকার ও কী কী, অ্যালকালাইন ব্যাটারির গঠন প্রণালী, অ্যালকালাইন ব্যাটারি কোথায় কোথায় আমরা ব্যবহার করে থাকি সেই ব্যবহার, এবং লিড অ্যাসিড ব্যাটারির গঠন ও রাসায়নিক বিক্রিয়া বা কার্যপ্রণালী, ইলেকট্রোলাইটের কাজ কী, সেপারেটরের কাজ কী। তাহলে এই জিনিসগুলি সম্বন্ধে আজকে আমি তোমাদেরকে ধারণা দিলাম। এই জিনিসগুলি সম্বন্ধে তোমরা আজকে শিখতে পারছো। আজকের পাঠের উপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে। আশা করি তোমরা সবাই সেগুলি ভালো করে বুঝে অনুশীলন করবে। 1 নম্বরে হচ্ছে সেল এবং ব্যাটারি বলতে তোমরা কি বুঝো, ইলেকট্রোলাইট, ডিপোলারাইজার এবং সেপারেটরের কাজ কী, পূর্ণ চার্জ অবস্থায় একটা লিড অ্যাসিড ব্যাটারির আপেক্ষিক গুরুত্ব, প্রতিটি সেলের ইএমএফ এবং আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কত থাকে, ডিসচার্জ অবস্থায় সেলের ইএমএফ ও আপেক্ষিক গুরুত্ব কত, ব্যাটারি রক্ষণাবেক্ষণে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, ট্রাইসেলের ও লিড অ্যাসিড ব্যাটারির গঠন ও কার্যপ্রণালী তোমরা অনুশীলন করবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই বাড়ির কাজটি অনুশীলন করবে এবং ইনস্টিটিউট খোলার পর বিষয় শিক্ষককে দেখাবে, বিষয় শিক্ষক সেটা মূল্যায়ন করবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।